জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। 13 দিন বিরতির সংসদের প্রথম অধিবেশনের আলোচনায় জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্কে জড়ায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। রোববার বিকেল 3টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মুলতবি হওয়া জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব উত্থাপন কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে সংসদ অধিবেশন। পরিস্থিতি বিবেচনায় 31 মার্চ জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে 2 ঘণ্টা আলোচনার কথা জানান ডেপুটি স্পিকার। একই সঙ্গে সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। এর আগে দিনের শুরুতে সংসদের কার্যপ্রণালী অনুযায়ী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সরকারি ও বিরোধী দলীয় নেতারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কথা জানান। আর বিসিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এখানে আপনি জুলাই জাতীয় সনদ, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ইনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। স্পিকারের রুলিংয়ের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে 70% মানুষের ম্যান্ডেট নিয়ে গণভোটে হ্যাঁ জয়ী হলেও এখন সেটিকে অস্বীকার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার অধিবেশন শেষে পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, রেওয়াজ অনুযায়ী বিরোধী দলীয় নেতার যে কোনো বিষয়ে কথা বলার এখতিয়ার থাকলেও তাকে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না। আমরা ঐক্যমত কমিশনে একটা সমঝোতায় গিয়েছি। আমরা গণভোটে সরকার দলীয় প্রধান তিনি নিজেই গণভোটের পক্ষে প্রচারণা করেছেন, সরকার দলীয় অনেক এমপি প্রচারণা করেছেন হ্যাঁর পক্ষে। তারা এখন হ্যাঁর বিপক্ষে অবস্থান নিচ্ছে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে। যে অর্ডারে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে সেই একই অর্ডারে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। একটা জায়েজ আর একটা না জায়েজ এটা হতে পারে না। আমরা আশা করব জুলাই চেতনাকে, জনগণের আকাঙ্ক্ষাকে, 70% মানুষের দেওয়া ম্যান্ডেটকে সরকারি দলও সহযোগিতা করে এটাকেও গ্রহণ করে নেবে। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদে আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়ন হবে। এ সময় চিফ হুইপ আরও বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, সকল সমস্যা সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হবে। এছাড়া গণভোট অধ্যাদেশ নিয়েও পার্লামেন্টে আলোচনা হবে। সাংবাদিকদের কথা জানান চিফ হুইপ। হামে আক্রান্ত হয়ে কিছু শিশু মারা যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের সারা দেশ ঘুরে সমস্যা সমাধানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকল সমস্যাটাই তো আমরা সংসদে নিয়ে আসবো, সমাধানও করবো সেখানে আলোচনা করে। গণভোটের অধ্যাদেশ বাতিল হয় না, এটা বাতিল হবে তো, আমরা সংসদে আলোচনা করে তার সিদ্ধান্ত তা তো আপনারা সবাই জানবেন। না, জুলাই গণভোটের যে অধ্যাদেশটা নিয়ে এক ধরনের অধ্যাদেশ বিষয় নয়, অধ্যাদেশ হয়নি, এটা অর্ডার হয়েছে। কাজে এই সংখ্যা এগুলো তো আইনি বিশ্লেষণ, কিন্তু কারণ আইনি বিশ্লেষণ অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে এবং সেখানে যা হওয়ার তাই হবে। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভ্র, বৈঠক শেষে কি বললেন আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? অধ্যাদেশের বিষয়ে আবারও বৈঠক হবে কি না জানাবেন আমাদের।
ইতিমধ্যে আরিফিন আমরা জানতে পেরেছি যে এই যে যে বিশেষ কমিটিটি গঠন করা হয়েছে 133টি অধ্যাদেশের জন্য, সেই 133টি চলে যাবে মূলত হচ্ছে একটি রিপোর্ট আকারে, বিল আকারে উপস্থাপন করা হবে এই সংসদে। কিন্তু তার মধ্যে 15 থেকে 14টির কথা জানানো হয়েছে, যে 14-15টি বিষয় বা 14-15টি অধ্যাদেশ যেটি আছে, সেই 14-15টি অধ্যাদেশ কিন্তু এখনো পর্যন্ত তারা ঐক্যে পৌঁছাতে পারেনি। যার কারণে এই যে এই অনৈক্যের যেই অধ্যাদেশগুলো আছে 14-15টি, সেটি কিন্তু হচ্ছে নোট অফ ডিসেন্ট আকারেই চলে যাবে রিপোর্টে। কিন্তু এর আসলে ভবিষ্যৎ কি, এটি যখন আমরা জানতে চেয়েছি আইনমন্ত্রী এবং তার পাশাপাশি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, তারা বলেছে যে এগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। তার মানে হচ্ছে এগুলো এখনই শেষ হয়ে যাচ্ছে না, এই রিপোর্টের মাধ্যমে হয়তোবা নোট অফ ডিসেন্টের মধ্যে চলে যাবে। তবে এই 133টি অধ্যাদেশই কিন্তু সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে এবং যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। এই যে আজকের যেই পুরো যেই বৈঠকটি, এই বৈঠকটির মধ্য দিয়ে শেষ হয়েছে সংসদীয় বিশেষ যে কমিটি, সেই কমিটির যেই 133টি অধ্যাদেশ, যেগুলো কিনা অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, সেগুলো কিন্তু এই যে সংবিধানের মাধ্যমে যেই বিল আকারে তুলে তারপরে কিন্তু হচ্ছে আইনে পরিণত করার যে বিষয়টি, সেটি কিন্তু করতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী যে 2 এপ্রিল, সেই 2 এপ্রিলের মধ্য দিয়েই কিন্তু রিপোর্ট প্রকাশ করতে হবে এবং 2 এপ্রিলে যেই সংসদ বসবে তখনই কিন্তু এই পুরো যে রিপোর্টটি, এটি কিন্তু বিল আকারে উপস্থাপন করার মাধ্যমে এই যে 133টি যেই অধ্যাদেশ আছে, এগুলোর বৈধতা আকারে, আইন আকারে উপস্থাপন হবে কি হবে না, সেইগুলো কিন্তু আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে এই জাতীয় সংসদের যে বিশেষ কমিটির যে বৈঠক, সেটির সর্বশেষ খবর। শাহাদাত অভ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংসদীয় বিশেষ কমিটির বৈঠকের বিস্তারিত আমরা জানছিলাম শাহাদাত অভ্রর কাছ থেকে। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের বিষয়ে আজ রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, এমনটা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে সরকারি সংসদীয় সভার আগে সাংবাদিকদের একথা জানান তিনি। 133টা অধ্যাদেশের বিষয়ে আজকে রাত্রে ফাইনাল মিটিং আছে, রাত্রে 8:30টার সময়। 2 দিন আমরা মিটিং করেছি। আজকে আশা করি সব বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তারপরে 2 তারিখে রিপোর্টটা পার্লামেন্টে প্রদান করা হবে, এরপরে আইন প্রণয়ন যেভাবে করতে হয় সেভাবে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের 1 মাস পরেও স্বাভাবিক হয়নি রাজধানীর পেট্রোল পাম্পের পরিস্থিতি। তবে রোববার সন্ধ্যার পর কিছুটা স্বস্তি ফিরেছে দীর্ঘ লাইনে অপেক্ষমান চালকদের মধ্যে। শ্যামলী, শেরেবাংলানগর, মহাখালী, মিরপুর, মতিঝিল সহ বেশিরভাগ এলাকায় পাম্প বন্ধ থাকায় চাপ বেড়েছে পরিবাগ, রমনা ও বিজয় সরণী এলাকার পাম্পগুলোতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হতাশার কথা জানান চালকরা। তবে আগের কয়েকদিনের তুলনায় ভোগান্তি কিছুটা কম বলেও জানান তারা। ক্ষোভ প্রকাশ করেন অবৈধ মজুদ নিয়েও। এদিকে ডিপো থেকে লরিতে করে তেল সরবরাহ করতে দেখা গেছে বিভিন্ন পাম্পে। বাসা কেরানীগঞ্জে, ওইখানে 3টা পাম্প আছে যেখানে আসলে তেল অ্যাভেলেবেল না। সেদিন তো আমি ওই 2টা পাম্প ফেরত আসতে পারি, তেলই পাইনি। লাস্টে সিরিয়ালে আমি মেনটেন্যান্স করে তেল পাই। জি ইনশাল্লাহ আজকে একটু স্বস্তি পাচ্ছি। খুব একটা অস্বস্তি হচ্ছে না, খুব অল্প সময়ে পেয়ে যাচ্ছি তেল আর কি। গেল কয়েকদিনের তুলনায় আজকে বেটার আর কি। মধ্যরাতেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় করছেন চালকরা। কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই মুহূর্তে ফিলিং স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? তেল পাওয়া যাচ্ছে কিনা? ভিড় কেমন দেখছেন?
আরিফিন, আমরা আসাদ গেটে রয়েছি, যেমনটি আপনি বলছিলেন। এই মুহূর্তে ফিলিং স্টেশনে যারা বাইকার রয়েছেন, তেলের জন্য অপেক্ষা করছিলেন 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত, এই যারা তেলের জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু সংক্ষুব্ধ হয়ে গেছেন। কারণটি হচ্ছে যে 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ করে জানিয়ে দেওয়া হলো যে তাদের কাছে পর্যাপ্ত যে অকটেন সেটি নেই। তারপরে যখন তারা বিক্ষুব্ধ হয় এবং প্রতিবাদ জানাতে শুরু করে, তার পরবর্তী মুহূর্তে পুনরায় আবার তাদেরকে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে অকটেন দেওয়া হচ্ছে। তবে যেটি আমরা বলছিলাম যে গত লাইভেও আমরা বলছিলাম যে একটি প্রশাসনিক একটি নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে মৌখিক নির্দেশনা। এই ক্ষেত্রে যারা অ্যাপস দেখাতে পাচ্ছেন তাদের জন্য 500 টাকা তেল অকটেন দিচ্ছেন, যারা অ্যাপস দেখাতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে 300 টাকার অকটেন দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু একটি জটিল অবস্থা এখানে তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে 300 টাকা করেই সবাইকে অকটেন দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সকল মাইক্রো রয়েছে, প্রাইভেট কার রয়েছে, তাদেরকে কোনো প্রকার অকটেন দেওয়া হবে না, এই ঘোষণাটি দেওয়া হয়েছিল। ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ আগে একজন গ্রাহক এসে পুরো ব্যবস্থা যাতে বন্ধ করে দেওয়া যায় এরকম হুমকি ধামকি দিচ্ছেন। পরবর্তীতে তাকেও এখানে শান্ত করা হয় এবং বাইরে যে বিশাল বড় যে প্রাইভেট কারের যে লাইন ছিল সেই লাইনগুলো পরবর্তীতে ভিতরে ঢুকানো হয় এবং এখন প্রাইভেট কারকেও অকটেন দেওয়া হচ্ছে, ডিজেল দেওয়া হচ্ছে। তবে সেটাও তাদের যে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে 1000 টাকা করে তারা দিচ্ছেন সবশেষ। পেট্রোল মালিক থেকে পেট্রোল পাম্পের যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে যে বরাদ্দ একদিনের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দটা মোটামুটি শেষের দিকে। কাজে যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্তে যতটুকু গাড়িকে তেল দেওয়া যায় তারা সেটি দিয়ে যাবেন, শেষ হয়ে গেলে তাদের আসলে কিছু করার থাকবে না। সেই ক্ষেত্রে আমরা যে ভিড়টি দেখছি তাতে অধিকাংশ যারা অপেক্ষা করছেন তাদেরকে হয়তো বা খালি হাতে এখান থেকে ফিরে যেতে হবে। আসাদ গেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরিফিন। রিপন, আপনাকে ধন্যবাদ আসাদ গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পাম্পের পরিস্থিতি জানছিলাম। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনাজপুরের পার্বতীপুরে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির কারণে ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় আশেপাশের 8 জেলায় তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। তবে প্রশাসনের আশ্বাসে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করেছে। পার্বতীপুর রেলহেড ডিপো থেকে সরবরাহ আবারও স্বাভাবিক হচ্ছে। নড়াইলে এক পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে জেলার সব ফিলিং স্টেশন বন্ধ রেখেছেন মালিকরা। যদিও সেই ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার অভিযোগে বেনাপোল থেকে ট্রাক জব্দের পর অভিযুক্ত চালক সুজাতকে যশোর থেকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ফুয়েল কার্ডের ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী কার্ড ছাড়া পাম্প থেকে তেল পাওয়া যাবে না। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিপোতে পর্যাপ্ত মজুদ থাকলেও পাম্পগুলোতে সরবরাহ ব্যাহত হচ্ছে। শরীয়তপুরে সংকটের কারণে জেলেরা বেশি দাম দিলেও পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না, ফলে মাছ ধরা কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। খুলনায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। প্রতিবাদে আমাদের একটা ধর্মঘট করেছিলাম আমরা, কর্মবিরতি, সেটা সমাধান হইল। এখন কালকে ওরা লাঞ্চের আগে ছাড়া পাবে, কথা হইল, উপরে অফিসাররা আছে এবং তেল আজকে থেকে এখন থেকেই সরবরাহ হবে। হ্যাঁ, এখানে আর কোনো সমস্যা হবে না, এই কথাটা শুধু সমাধান হইল এখনকার। এবার ঈদে 1.5 কোটি মানুষ স্বস্তি নিয়ে ঢাকা ছেড়েছেন বলে দাবি করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কয়েকটি দুর্ঘটনা ছাড়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে। সড়কের নিরাপত্তা নিশ্চিতে রোববার সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এবার ঈদে সড়ক, নৌ এবং রেলপথে দুর্ঘটনায় 11 দিনে নিহত হয়েছেন 170 জন। দুর্ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে বাস উঠাতে হবে।
আগামীতে হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার এবং বাজার বসানো যাবে না। এছাড়া সকল পাবলিক পরিবহনে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এতে অনিয়ম বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়ক মন্ত্রী। বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না। এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে, যত্রতত্র হাইওয়েতে থাকবে না। সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। গাজীপুর, চন্দ্রা এই অঞ্চলটাতে সেখানে আরো বেশি কিভাবে স্মুথলি ফাংশন করানো যায়, শ্রমিক সমিতি যারা আছে তারা আরো বেশি সহযোগিতা করবে। আর যেন কোনো শিশু ভেন্টিলেটরের অভাবে মারা না যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, এর 4টি রাজশাহীতে পাঠানো হবে। মন্ত্রী জানান, গেল 8 বছরে হামের টিকা দেয়া হয়নি। সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে বলেও জানান তিনি। হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আমাদের মুক্তাদির সাহেব উনি পার্সোনালি আমাদেরকে দান করেছেন। আজকে আমরা কালেক্ট করব। আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসবে। আগে টিকাটা এনে আমরা তো মিজেলস টিকার দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা টাকা বরাদ্দ করা হয়েছে। 8 বছর আগে ছিল, একবার নিয়েছিল, আমরা এখন আবার নিতে যাচ্ছি ইনশাল্লাহ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত 2 সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 এপ্রিল তাদের হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই অভ্যুত্থানে ফেনীর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়, আর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2 শীর্ষ সাবেক সামরিক কর্মকর্তাকে 7 এপ্রিল হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 2 সাবেক সেনা কর্মকর্তা নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন, তাই তাদের বিচারের আওতায় আনা হয়েছে। ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। গ্রিস উপকূলে ভূমধ্য সাগর হতে উদ্ধার অভিবাসন প্রত্যাশী জীবিত বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশ মিশন তথ্য সংগ্রহ করে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ক্যাম্পে 21 জন বাংলাদেশি রয়েছেন। গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য। জাহাজে খাবার সংকটে মৃতদের সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনা অমানবিক। এই অপকর্মের সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও লিবিয়ার যে চক্র মানব পাচারে জড়িত তাদের চিহ্নিত করে নির্মূল করতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে, কাজটা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। ঢাকার 2টি সহ 5 সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এতে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম। আর ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নাম। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের হোসেন, সিলেট সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের নাম মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিভিন্ন সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সমালোচনাও করেন তিনি। অন্যদিকে আগামী 6 মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া উচিত এবং যারা প্রশাসক হিসেবে বসেছে তারা যাতে কোনোভাবেই সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ। এনসিপির পক্ষ থেকে আমাদের যেই 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট তারিকুল ইসলাম, আহ্বায়ক জাতীয় যুব শক্তি। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, আহ্বায়ক সিলেট মহানগর এনসিপি। আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রথম কার্যদিবসে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করা হবে না, তবে অপতথ্য ছড়ানো নিয়ে সতর্ক থাকতে হবে। আইনগত দায়িত্ব পালনে দলের ঊর্ধ্বে উঠে কাজ করার কথাও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ হুবহু মানতে সাংবিধানিকভাবে সংসদ বাধ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। যে সাংবাদিকরা ইতিপূর্বে বিভিন্ন আদালতে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার মাধ্যমে যে সুবিধাটা পেতেন সেটা একটু কিছুটা সংকুচিত হয়েছে। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আমার আনুষ্ঠানিকভাবে এখনো কথা হয়নি। আমি নিশ্চিত আপনাদের এই কনসার্নটি, যেটা আমি ইতিমধ্যে অবহিত, সেটা আমি তার কাছে উল্লেখ করব এবং আমি মনে করি তিনি এটা অত্যন্ত যৌক্তিকভাবে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। নতুন প্রশাসক পেল আরও 11টি জেলা। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। জেলাগুলোতে আগের জেলা প্রশাসকদের বদলি করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীতে জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলাম। চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ। হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব GM সরফরাজ। নরসিংদীর জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহান কেয়া। বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে 15 মার্চ গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ফুটপাত উচ্ছেদে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সময় বেঁধে দেওয়া হবে যেন তারা একটি নির্দিষ্ট জায়গায় দোকানপাট বসাতে পারেন, এমন মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। রোববার ডিএনসিসির মিরপুর 10 হোপ মার্কেট থেকে মিরপুর 1 কাঁচা বাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্যে ফুটপাথে অবৈধ স্থাপনা যাচাইকরণ ও উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করে ডিএনসিসি। এ সময় কার্যক্রম পরিচালনায় অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সময় বেঁধে দেওয়া হবে। আর ব্যবসায়ীরা বলছেন, একটি নির্দিষ্ট জায়গায় হকার্স মার্কেট করে দিলে সমস্যায় পড়তে হবে না তাদের। সমিতির টাকা বা মার্কেট থেকে অনেক বাকি দেনা করে আমরা মাল উঠাইছি। আমাদের এই দোকানগুলো দিয়ে হাজার হাজার ফ্যামিলি চলে। আমাদের যদি এই ফুটপাত থেকে উঠাই দেওয়া হয়, আমাদের রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই। আমাদের একটা ব্যবস্থা উনি চিন্তা করে রাখলে তাহলে আমরা এখানে উপকৃত হব। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনি ভাবে একইভাবে যারা গরিব
ব্যবসায়ী আছে তাদেরকে একটা ব্যবসায়িক জায়গায় তাদেরকে একটা বন্দোবস্ত করে দিতে হবে। মানবিক কারণে আমাদের গরিব ব্যবসায়ীদেরকে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, অন্যত্র কোথায় ব্যবসার সুযোগ করে দিতে পারি, সেই কারণে আজকে এখানে পরিদর্শন করতে আসা। চট্টগ্রামের সাগরিকায় রপ্তানিমুখী হিমায়িত মাছ কারখানায় আগুন লেগে কয়েকশো টন চিংড়ি মাছ ও মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে বিডিসি ফুডস নামে একটি কারখানার 3 নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগলে প্রথমে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ভেতরে অ্যামোনিয়া গ্যাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। কেউ হতাহত না হলেও রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ চিংড়ি মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে পূর্বশত্রুতার জেরে হামলা ও পাল্টা হামলার পর গণপিটুনিতে নীরব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা জানান, কিছুদিন আগে মাদক সেবনকে কেন্দ্র করে নীরবের সাথে একই এলাকার রুবেল মাঝির বাগবিতণ্ডা হয়। এর জেরে রোববার সকালে নীরব এবং তার 2 সহযোগী রুবেল মাঝির উপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা রুবেল মাঝিকে উদ্ধার করতে আসলে নীরব ও তার সহযোগীরা ছুরিকাঘাতে 3 জনকে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে এসে নীরবকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় নীরবের সাথে থাকা অপর 2 জন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নীরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণপিটুনির ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। নেত্রকোনার কেন্দুয়ায় নদীতে ভাসমান অবস্থায় সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সাইডুলি নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে সুরতাল ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম। রোববার সন্ধ্যায় উপজেলার সদরপুর বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানের সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ এখনো স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালী ঢাকা নৌরুটে যাত্রীবাহী লঞ্চের ডেকে তোশক ও চাদর ফেলে নির্ধারিত ভাড়ার চেয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণে অভিযান কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যা থেকে এই অভিযান কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি দল। এতে সহযোগিতা করেন জেলা রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এয়ার খান 1, কুয়াকাটা 1, কাজল 7, এমভি পুবালি সহ মোট 5টি দোতলা লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চগুলোর পরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে বিছানো শতাধিক তোশক ও চাদর জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব তোশক ও চাদর লঞ্চঘাট এলাকার অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত টিমের 5 সদস্যের কমিটি। সকালে তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলামের নেতৃত্বে অন্য সদস্যদের নিয়ে দুর্ঘটনাস্থল 3 নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন তারা। পরে দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনা কবলিত বাসটি পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম। এর আগে 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত উচ্চ পর্যায়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এছাড়া রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
শেরপুরের নালিতাবাড়িতে প্রসূতি মৃত্যুর অভিযোগে বেসরকারি মায়ান জেনারেল হাসপাতালকে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শহরের উত্তর বাজার এলাকায় অনুমোদন না নিয়ে মায়ান জেনারেল হাসপাতাল পরিচালনা করে আসছিলেন মিন্টু নামে এক ব্যক্তি। হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন কার্যক্রমও চালানো হচ্ছিল। গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম নামে এক প্রসূতিকে সিজার করা হলে একটু পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরদিন থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ। রোববার বিকেলে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে জেলা সিভিল সার্জন। সুনামগঞ্জের পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টের একটি জুতার দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন আর ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের জানাবেন। আগুন লাগার কারণটা কি? আচ্ছা, আমরা শুরুতে যদি বলি, আজকে রাত 11:20 দিকে কিন্তু সুনামগঞ্জ পৌর শহরে যে আলফাত স্কয়ার পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে যদি বলি, এই পয়েন্টের মূলত একটি জুতার দোকানে কিন্তু আসলে মূলত এই প্রথমে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে সুনামগঞ্জের যে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের দুইটি টিম কিন্তু আসলে এই আগুন নিভানোর চেষ্টা করছিল, কিন্তু আসলে সেই আগুন আসলে সময়ের ব্যবধানে আসলে বেড়ে যাওয়ায় কিন্তু আসলে আমরা দেখেছি সেটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের সুনামগঞ্জের দুইটি ইউনিট, সেই সাথে শান্তিগঞ্জ উপজেলার একটি ইউনিট কিন্তু আসলে আগুন নেভানোর কাজ করছে। সেই সাথে আমরা যদি বলি, সেই জুতার দোকান থেকে কিন্তু এই আগুনটি পুরো পয়েন্টটি কিন্তু আসলে ছড়িয়ে পড়ে, যার ফলে আমরা যদি বলি ফার্মেসি থেকে শুরু করে ইলেকট্রনিক যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগুন যখনই আসলে আগুনের সূত্রপাত হয় ঠিক সেই সময় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের টিম এসেছিল, কিন্তু মূলত আসলে পানি সংকটের কারণে কিন্তু আসলে তারা যেটি বলছেন যে এই আগুনটি আসলে বেড়ে যায়, যার ফলে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা তাদের যে দোকানের যে মালামাল সেটি কিন্তু আসলে অনেক জায়গায় অনেকে আসলে সরিয়ে নিতে পারেনি। তবে তারা যেটি বলছেন প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার কিন্তু আসলে অনেকটা আসলে তাদের ক্ষতি হয়েছে। তবে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বে রয়েছেন, তার সাথে তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি তারা আসলে প্রায় কিছুক্ষণের মধ্যে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। তবে আগুনের যে সূত্রপাতটি সেটি আসলে এখনো বলা সম্ভব হয়নি। তো এই ছিল আগুনের সর্বশেষ তথ্য। লিপসন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর বীরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে জনরোষের মুখে পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে শাহালী থানায় নিয়ে যাওয়া হয়। শাহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে ঘিরে রাখে। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নওগাঁয় চলছে সপ্তাহব্যাপী বইমেলা। স্থানীয় সামাজিক সংগঠন 21শে পরিষদের উদ্যোগে নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়েছে এই বইমেলা। অমর 21শে ও স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলার ৫ম দিন আজ। প্রতিদিন বিকেল 4টার পর থেকে রাত 9টা পর্যন্ত চলে এই মেলা। মেলায় বইয়ের স্টল এবং বিভিন্ন খাবারের দোকান ও হস্তশিল্প সহ 7টি দোকান রয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। প্রতিদিন সন্ধ্যার পর থেকে আয়োজন থাকে নাচ, গান ও কবিতা আবৃত্তির। আগামী প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং ইতিহাস ও ঐতিহ্যকে জানান দিতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলা শেষ হবে আগামী 31শে মার্চ। পানিতে ডুবে মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয়। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান তিনি। রোববার একটি ধারাবাহিকের শুটিং করছিলেন 43 বছর বয়সী এই অভিনেতা। পানিতে নামার পরই তলিয়ে গেলে তাকে উদ্ধারে এগিয়ে আসেন শুটিংয়ে থাকা কর্মীরা। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। 1983 সালে জন্ম নেওয়া অরুণোদয় প্রায় 450 নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সম্প্রতি সহজ কথা নামে পডকাস্ট শুরু করেন, যা বেশ আলোচিত হয়েছে। বাংলা ছবির একটা ঐতিহাসিক বাগান।
তেহরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে হরমুজে নিজেদের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় রুটটিতে চলাচল করা জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের। ইতিমধ্যে দাবিটি যুক্ত করা হয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও। এদিকে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কার মাঝেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজ USS ট্রিপলি। স্থল এবং জলে চলাচলযোগ্য যুদ্ধজাহাজে প্রায় ৩৫০০ নাবিক ও মেরিন সেনা মোতায়েন রয়েছেন। এছাড়া নতুন দফায় তেহরানের সফল অভিযান পরিচালনার দাবি করেছে IDF। হামলায় বুশেহর প্রদেশের কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। অন্যদিকে বাহরাইন এবং আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে ইরান। ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে সৌদি আরবও। এদিকে যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ নেমেছে খোদ তেল আবিব এবং জেরুজালেমের বাসিন্দারা। বিক্ষোভ হয়েছে গ্রিসের মার্কিন দূতাবাসের সামনেও। নতুন সরকার গঠনের একদিনের মাথায় ১০০ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সুশাসন প্রতিষ্ঠার একটি রূপরেখা অনুমোদন করা হয়। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের অংশ হিসেবে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে দলীয় ছাত্র রাজনীতি বিলুপ্ত করে ৯০ দিনের মধ্যে স্টুডেন্ট কাউন্সিল নামে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হবে। জেনজি আন্দোলনে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের পুনর্বাসন, স্বীকৃতি ও সামাজিক সুরক্ষার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। এছাড়া বালেন্দ্র সরকারের অন্যতম ম্যান্ডেট গণ অভ্যুত্থানের পর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পত্তি তদন্ত, ৭ দিনের মধ্যে সংবিধান সংশোধনের আলোচনাপত্র প্রস্তুত করা, সকল রাজনৈতিক দল, সংসদীয় গোষ্ঠী ও অংশীজনদের মাধ্যমে একটি জাতীয় অঙ্গীকার প্রস্তাব তৈরি করা, হাসপাতালগুলোকে তাদের ১০% শয্যা অভাবী রোগীদের জন্য বিনামূল্যে বরাদ্দ রাখার বিধান করেছে নেপালের নবনির্বাচিত সরকার। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জানানো হয় উষ্ণ সংবর্ধনা। ব্যাংককে স্বর্ণ জয়ের পর এবার আরও বড় স্বপ্ন দেখছেন আর্চাররা। রোববার দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জানানো হয় উষ্ণ সংবর্ধনা। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় পুরো দলকে। এমন সাফল্যে উজ্জীবিত এখন দেশের ক্রীড়াঙ্গন। এমন অর্জনকে সামনে রেখে আর্চারদের লক্ষ্য এখন আরও বড়। ২০২৮ সালের অলিম্পিকে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্ট অন্তর্ভুক্ত হওয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। অলিম্পিককে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে চান আর্চাররা। আসলে অনেক ভালো লাগছে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করে, দেশের গৌরব অর্জন করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আমরা দেশের জন্য আরও ভালো অর্জন বয়ে আনতে পারি। আমরা প্র্যাকটিসে যেমন স্কোরটা করেছি, অন্য সময় দেখা যায় যে প্র্যাকটিসে যেটা হয় খেলার দিকে সেটা হয় না। তবে আমার বিশ্বাস ছিল আমরা প্র্যাকটিসে যেটা করতে পারতেছি ইনশাল্লাহ গেমেও সেটা করতে পারবো। আমাদের টিমটা খুব ব্যালেন্স ছিল এবং আমরা সবাই খুব কনফিডেন্ট ছিলাম আমাদের খেলার বিষয়ে, এবং ওখানে গিয়েও আমাদের এনভায়রনমেন্টে খুব একটা সমস্যা হয় নাই। অনুশীলনে আমরা আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। মিরপুরে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো হয়েছে ক্রিকেটারদের বিশেষ অনুশীলন। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে চলছে বিশেষ এই ফিটনেস ক্যাম্প। ব্যাটিং বোলিং নয়, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হয়েছে পুরোদস্তুর ফিল্ডিং অনুশীলন। টানা তৃতীয় দিনের মতো চলমান এই ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ফিল্ডিং কোচ প্যামেন্টের অধীনে নানাবিধ কৌশলে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা জাকের কিংবা ঘরোয়া ক্রিকেটের তরুণ তুর্কিরাও মিরপুরের তপ্ত রোদে ঘাম ঝরাচ্ছেন। এদিকে অনুশীলনে চোট পেয়েছেন স্পিনার নাইম হাসান, তবে তা কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সব গুঞ্জন আর বিতর্ক এড়িয়ে শনিবার মধ্যরাতে সিডনি থেকে এক ফ্লাইটে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরদিনই হোম অফ ক্রিকেটে হাজির হয়ে অফিস করার পাশাপাশি কুশল বিনিময় করেছেন খেলোয়াড়দের সাথেও। দীর্ঘ ১.৫ মাস পর দেশের মাটিতে পা রেখেছেন বিসিবি সভাপতি। মাঠে এসে দেখেছেন টাইগারদের বিশেষ ফিটনেস ক্যাম্প। হেড কোচ ক্রিকেট অপারেশনস হেডকে সাথে নিয়ে এক ফাঁকে কথা বলেছেন ওয়ানডে কাপ্তান নাজমুল হোসেন শান্তর সাথেও। বুলবুলের বোর্ডের বিরুদ্ধে সরকারি হস্তক্ষেপে নির্বাচন কারচুপি সহ একাধিক অভিযোগে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন তৈরি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবস অর্থাৎ এপ্রিলের প্রথম ভাগের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে চূড়ান্ত প্রতিবেদন, যার উপর নির্ভর করবে বিসিবির বর্তমান পরিচালনা কমিটির ভবিষ্যৎ।
দেশের বাইরে থাকায় বুলবুলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হলেও তার সাথে এবার সরাসরি আলোচনা করবে তদন্ত কমিটি, এমনটাই গুঞ্জন ক্রিকেট পাড়ায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।